অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেই বৈষম্য, বললেন রুবিন ফারহানা। এদিকে সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে, বললেন ডক্টর ইউনূস। আসিফ নজরুলকে হেনস্থা, চাকরি হারাচ্ছেন স্টাফ। এবং সর্বশেষ জানাবো, সহায়তার টাকা হাতে না পাওয়ায় ক্ষোভ আহতদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেই বৈষম্য, বললেন রুবিন ফারহানা। অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে বৈষম্য হয়েছে দাবি করে ব্যারিস্টার রুবিন ফারহানা বলেছেন, 24 জনের মধ্যে একটি বিভাগ থেকেই 13 জন। এসব বিষয় চোখে পড়ে ব্যারিস্টার রুবিন ফারহানা বলেন, কোথায় বৈষম্য হচ্ছে, কোথায় স্বজনপ্রীতি হচ্ছে, এগুলো কিন্তু মানুষের দৃষ্টি এড়ায় না, এগুলো কোনো ভালো বার্তাও দেয় না। এতে অনৈক্য ও অসন্তোষ বাড়বে। যত ভুল পদক্ষেপ নেওয়া হবে ততই অনৈক্য ও অসন্তোষ বাড়বে। আর যত অনৈক্য বাড়বে আওয়ামী লীগের জন্য তত সুবিধা হবে। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসের দড়ি এগিয়ে আসছে। হাসনাতের এসব মন্তব্যে রুমিন ফারহানা বলেন, হাসনাতের কথাটা একটা বেসিক ভুল আছে। ফাঁসির দড়ি আসলে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের গলায় আগে পড়বে, ছাত্রদেরটা অনেক পরে আসবে। অন্তর্বর্তী সরকারের কাজের গতি নিয়ে তিনি বলেন, প্রতিটি কাজের কত সময় লাগতে পারে সেই বিষয়ে মোটা দাগে আমাদের একটা ধারণা আছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নিয়ে স্বচ্ছতার সঙ্গে একটি কমিটি গঠন এবং তারপর ভোটের জন্য একটা নির্ধারিত তারিখ ঠিক করে ঘোষণা দিতে হবে। এই তো কাজ। আর প্রশাসনের দলবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত যারা ভোটের সময় মাঠ কর্মকর্তা হিসেবে কাজ করেন তাদেরকে সরিয়ে নিরপেক্ষদের নিয়োগ দিতে হবে। এটার জন্য যৌক্তিক সময় কতটুকু হতে পারে? রুবিন ফারহানা বলেন, এটা হচ্ছে এক ধরনের সংস্কারের কথা বলছি। আর আপনি যদি বলেন সব সংস্কারের পরে নির্বাচন, যেটা কেউ কেউ সরকারের পক্ষ থেকে বলছেন, কিন্তু সব সংস্কার করতে গেলে সংস্কার একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই কিছু না কিছু সংস্কার, কিছু না কিছু পরিবর্তনের নামই কিন্তু জীবন। সেটা হলে তো কয়েকশো বছরের শেষ হবে না, কাজ কোনোদিনই শেষ হবে না। তিনি আরো বলেন, আমরা মনে করি যারা রাজনৈতিক দল এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত তারা জনগণের পালস বোঝেন। রাষ্ট্র পরিচালনা যাদের অভিজ্ঞতা আছে তারা একটা ইস্যুকে যেভাবে হ্যান্ডেল করবেন, একটা অরাজনৈতিক সরকারের পক্ষে সেটা সম্ভব না। সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে, বললেন ডক্টর ইউনূস। সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপর নির্বাচন দেওয়া হবে। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা জানান। দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পর আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম দেশকে ভোটের জন্য প্রস্তুত করতে। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথে নির্বাচন দেওয়া হবে। তিনি বলেন, এসব সংস্কার দেশের সবাইকে এক হতে হবে, যাতে সরকার, সংসদ, নির্বাচন বিধি কেমন হবে এসব খুব দ্রুত শেষ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, আমরা অন্তর্বর্তী সরকারে রয়েছি, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত। আমরা দ্রুত নির্বাচন দিতে চাই। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হাজারো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এরপর এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয়। বিক্ষোভে 700 জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রবল আন্দোলনের মুখে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনূস। আসিফ নজরুলকে হেনস্থা, চাকরি হারাচ্ছেন স্টাফ। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্থার শিকার হন। আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেশটি সফরে যান তিনি। জেনেভায় আসিফ নজরুলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছে সরকার। সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। উপদেষ্টার সঙ্গে প্রোটোকল থাকার পরও কেন এমন ঘটনা ঘটল এবং এর সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা জানতে চেয়ে সুইজারল্যান্ডে জেনেভায় বাংলাদেশ দূতাবাস স্থায়ী মিশনের কূটনৈতিক পত্রের মাধ্যমে ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়। সদর দপ্তরের কূটনৈতিক পত্র পাওয়ার স্বল্প সময়ের মধ্যে নামে পড়ে মিশন। ইতোমধ্যে তথ্য সংগ্রহ করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছে জেনেভার বাংলাদেশ দূতাবাস স্থায়ী মিশন। আওয়ামী লীগ আমলে জেনেভা মিশনের নিয়োগ পাওয়া একজন কর্মকর্তা এবং এক লোকাল স্টাফের যোগসূত্র থাকতে পারে বলে প্রতিবেদন পেয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্র জানিয়েছে, মিশনের প্রতিবেদনের আলোকে লেবার কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলামকে স্টাফ রিলিজ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে ঢাকায় ফিরতে বলা হয়েছে। আর আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া লোকাল স্টাফ
বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক কর্মচারী মিজানের চাকরি বাতিলের সিদ্ধান্ত হয়েছে। আর হেনস্থার ঘটনায় ৩ হোতা সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, সাধারণ সম্পাদক শ্যামল খান এবং ঘাতক দালাল নির্মূল কমিটি সুইজারল্যান্ড শাখার আহ্বায়ক খলিলুর রহমান সহ প্রায় সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেনেভায় আসিফ নজরুলকে হেনস্থার পর সম্প্রতি বিদেশে বাংলাদেশের সব মিশনে জরুরি পরিপত্র পাঠানো হয়েছে। সেই পরিপত্রে দুটি বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিদেশ সফরকালে যথাযথ প্রোটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাষ্ট্রদূত সহ মিশনের কর্মকর্তাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গত 7 নভেম্বর আসিফ নজরুলকে হেনস্থা করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় একদল লোক আসিফ নজরুলকে ঘিরে ধরেন। তারা তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন, আপনি মিথ্যা বলেছেন। ভিডিওতে শোনা যায় আসিফ নজরুল বলেছেন, আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? তখন হেনস্থাকারীদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গেছে। বাংলাদেশে স্থানীয় সময় 8 নভেম্বর দিবাগত রাতে আইন উপদেষ্টার ভিডিও ভাইরাল হওয়ার পর জেনেভাস্থ বাংলাদেশ মিশন জানতে পারে আইএলওর গভর্নিং বডি এবং সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে রাষ্ট্রীয় সফরে জেনেভা সফরে গেছেন আসিফ নজরুল। সব আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফিরছিলেন তিনি। আইন উপদেষ্টা দূতাবাসের প্রোটোকল নিয়ে গাড়িতে করে জেনেভা বিমানবন্দরে আসেন। তিনি গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক তাকে ঘিরে ফেলেন। এরপর উপদেষ্টা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারীরা তাকে বিরক্ত করেন। আইন উপদেষ্টাকে যখন হেনস্থা করা হয় সে সময় তার সঙ্গে ছিলেন লেবার কাউন্সিলর কামরুল ইসলাম এবং লোকাল স্টাফ মিজান। আসিফ নজরুলকে হেনস্থা করা যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে তার সঙ্গে থাকা কামরুল বা মিজান কেউই প্রতিবাদ কিংবা প্রতিষ্ঠাকে নিরাপত্তা দেওয়ার চেষ্টাও করেনি। এ নিয়ে খোদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা হতবাক হয়েছেন। তাদের কেউ কেউ বলছেন তারা কেন কোনো প্রতিবাদ কিংবা উপদেষ্টা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করেনি সেটি বড় প্রশ্ন। আইএলওর গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও জেনেভা সফর করেন। প্রসঙ্গত, আসিফ নজরুল আইন ছাড়াও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। সহায়তার ডাকে হাতানে পাওয়ায় ক্ষোভ আহতদের। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনে কয়েক ঘন্টা ধরে বিক্ষোভ করছেন জুলাই আগস্ট আন্দোলনের আহত ব্যক্তিরা। সরকারের ভূমিকার অসন্তোষ জানানোর পাশাপাশি নিজেদের চরম দুর্দশার কথাও তুলে ধরেছেন তারা। বলছেন, এই আন্দোলনে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য সরকারের পক্ষ থেকে যে অর্থ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে তা এখনো তারা হাতে পাননি। তাদের অনেককে এখন মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। হাসপাতালের শয্যা ছেড়ে রাস্তায় নেমে আহত ব্যক্তিদের এই বিক্ষোভ চলছে দুপুর থেকে। ঘটনা শুরু হয় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সকালে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে যাওয়ার পর। জুলাই আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিদের দেখতে বেলা 11টার দিকে ওই হাসপাতালে যান তিনি। তার সঙ্গে ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারাও কুক। স্বাস্থ্য উপদেষ্টা সবার সঙ্গে দেখা করেনি। এ অভিযোগে হাসপাতাল থেকে বেরোনোর পথে তার পথ আটকে বিক্ষোভ করেন আহত ব্যক্তিরা। আহত ব্যক্তিদের বিক্ষোভের মধ্যে এক পর্যায়ে স্বাস্থ্য উপদেষ্টা নিজের গাড়িতে উঠতে পারেননি। দুপুর 12:30টার পর অন্য একটি গাড়িতে চড়ে হাসপাতাল থেকে চলে আসেন তিনি। এরপর রাস্তায় নেমে আসেন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিরা। পরে পাশে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন চোখের আঘাত পাওয়া ব্যক্তিরা সেখানে এসে আন্দোলনে যোগ দেন। বেলা 2টার পর আন্দোলনকারীদের পক্ষ থেকে আহত মোহাম্মদ মাসুম হুইল চেয়ারে বসে বলেন, স্বাস্থ্য উপদেষ্টা হাসপাতালে 4র্থ তলায় গেলেও তাদের দেখতে 3 তলায় যাননি। উপদেষ্টা 3 মাস পর হাসপাতালে এসেছেন কিন্তু আহত ব্যক্তিদের উপেক্ষা করেছেন। তিনি বলেন, আমাদের রক্তের উপর দিয়ে তিনি উপদেষ্টা হয়েছেন। মাসুম আরো বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে আহত ব্যক্তিদের 1 লাখ টাকা করে দেওয়ার কথা থাকলেও এখনো বেশিরভাগই তা হাতে পাননি। পঙ্গু হাসপাতালের 3য় তলায় চিকিৎসাধীন মোহাম্মদ শাওন 5 আগস্টে পুরান ঢাকার বংশালে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। নিজেকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম উল্লেখ করে শাওন বলেন, তিনি আহত হওয়ার পর 3 মাস ধরে তার সংসার চলছে কষ্টের মধ্য দিয়ে। বাসার আসবাব, রেফ্রিজারেটর ও টেলিভিশন বিক্রির টাকা দিয়ে এতদিন তার সংসার চলছিল। তিনি আরো বলেন, এখন 6 মাস বয়সী সন্তানকে দুধ কিনে খাওয়াতেও কষ্ট হচ্ছে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টাকাটা পেয়ে খুব উপকার হতো। শাওনের ভাষ্য, টাকা কবে পাওয়া যাবে জানতে চাইলে তাদের বলা হয় যাচাই বাছাই চলছে, কিন্তু তা আর শেষ হচ্ছে না। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে রাস্তায় অবরোধে আসা আল মিরাজ নামের এক আহত শিক্ষার্থী বলেন, গুলিতে তার ডান চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকেরা বলছেন এই দেশে তার চিকিৎসা সম্ভব নয়, তাই তাকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা করানোর দাবি জানান তিনি। আল মিরাজ বলেন, স্বাস্থ্য উপদেষ্টা পঙ্গু হাসপাতালে আহত ব্যক্তিদের খোঁজ নিতে এলেও তিনি গতকাল চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন চোখে আঘাত পাওয়া ব্যক্তিদের খোঁজ নিতে আসেননি। এই বিক্ষোভে যোগ দিয়েছে ডান চোখে গুলিবিদ্ধ 3য় শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাকিব।
ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার বঙ্গ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষার্থী গত 19 জুলাই পরিবারকে না জানিয়ে ইসিবি চত্বরে মিছিল করতে গিয়েছিল। মিছিলে চোখে গুলি লাগে তার, অস্ত্রোপচার করেও ভালো হয়নি। বিক্ষোভে সাকিবের সঙ্গে রয়েছে তার মা সাবিনা বেগম। আক্ষেপ করে সাবিনা বলেন, আমার ছেলের অপারেশনের পরও চোখে দেখতে পারতেছে না। দেশে ছেলের ভালো চিকিৎসা হচ্ছে না। তিনি তার ছেলেকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুরোধ জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।